তো পুজোর আগে তোমাদের ইভিএস এর লাস্ট ক্লাসটা আমি করিয়েছিলাম, যেখানে আমরা পড়াচ্ছিলাম লার্নিং প্রিন্সিপালস সম্পর্কে আমরা পড়াশোনা করছিলাম। সেখানে আমরা যে লার্নিং সম্পর্কে আমরা অনেক কিছু জিনিস ডিসকাস করেছিলাম, বলেছিলাম যে লার্নিং বা শিক্ষা যেটা হয়ে থাকে সেটা আমাদের আমৃত্যু চলতে থাকে। এটা আমরা পরিবেশ থেকে শিখতে পারি, একসাথে এটা হয় না, ধীরে ধীরে হয়ে থাকে। এর ফলে আমাদের কিছু আচরণের পরিবর্তন হয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, সেগুলোর কথা আমরা বলেছি। আমরা কিছু কিছু জিনিস নিজেই শিখতে পারি স্বাভাবিকভাবে, আর কিছু কিছু জিনিস আমাদের পাই হেল্প প্রয়োজন হয়ে থাকে। আমরা বিভিন্নভাবে শিখি, শুনে, পড়ে, লিখে, বলে বিভিন্নভাবে আমরা শিখতে পারি। ঠিক আছে? তো এগুলো আমরা শিখতে পারি অভিজ্ঞতার পুনর্বিবেচনা করে, মানে আগে যে জিনিসটা হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা শিখতে পারি। তারপর আমরা বলেছিলাম যে এই যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের চেয়ে শিক্ষার্থীর কার্যকলাপ বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমাদের বারবার বুঝিয়েছিলাম যে তোমাদেরকে কিন্তু বেশি অ্যাক্টিভ হতে হবে টিচারের থেকে। ওকে, এটা যেন কখনোই না হয় যে টিচার অ্যাক্টিভ বা স্টুডেন্ট অ্যাক্টিভ না, ও হচ্ছে হচ্ছে, এটা যেন না হয়। তাহলে আমি আগের দিন বলেছিলাম লার্নিং এর নেচার সম্পর্কে বুঝিয়েছিলাম, যে আমাদের এর ফলে আমরা উদ্দেশ্যমুখী যদি শিখন হয় তাহলে আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারি। মানে আমাদের উদ্দেশ্য আছে যে আমাদের টেট পাস করতে হবে, সেই উদ্দেশ্যের জন্য আমরা পড়াশোনা করতে পারি। তো এর মাধ্যমে আমাদের ক্রম শিখন বিকাশমান হয়, অর্থাৎ এর মাধ্যমে বিকাশ হয়, জীবনের ভারসাম্য রক্ষা পায়, জীবনব্যাপী শিক্ষা হয়ে থাকে। তো এগুলো আমরা পড়েছি। উপাদান নির্ভর হয়, কিছু কিছু জিনিস কেউ তাড়াতাড়ি শেখে, কেউ দেরি করে শেখে। এর বিভিন্ন টাইপ হয়ে থাকে। অনুশীলন করা আমাদের খুব প্রয়োজন, কারণ একই কাজ বলা হয় বারবার অনুশীলন করতে হয়। প্র্যাকটিস কথাটা আমি বারবার বলেছি, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু জিনিস শেখা কোনোদিন পসিবল হয় না। ডিসকাস করেছিলাম আগের দিন এটা সম্পর্কে। তারপর নেচার সম্পর্কে পড়েছিলাম, এর ফলে আমাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পায়, ইন্টেলেকচুয়াল স্কিল বাড়ে, কগনিটিভ স্ট্র্যাটেজি বাড়ে, মোটর স্কিল বাড়ে, অ্যাটিটিউড পরিবর্তন হয়। সেখানে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, আচরণ পরিবর্তন হয়, একটা হচ্ছে কম্পারেটিভ পরিবর্তন হয়ে থাকে, একটা জীবনব্যাপী প্রক্রিয়া থাকে, একটা ইউনিভার্সাল প্রসেস থাকে, সেগুলো আমরা পড়েছি। একটা টার্গেট থাকে আমাদের, অভিজ্ঞতার পুনর্গঠন, একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়, কোনো উন্নতির সূচনা, এগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে থাকে, ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, এক্সেট্রা এক্সেট্রা আমরা বলেছিলাম। পুরো নোটটা পিডিএফটাও তোমাদের অলরেডি দেওয়া ছিল। তো প্রত্যেককে জিনিসটা পড়েছো? এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারি থাকে, আশা করবো হয়তো পড়েছো। যদি পড়ে থাকো ভালো, আর যদি না পড়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তো খুবই ভালো। আমার কোনো সমস্যা নেই, আমাকে কিছু বলতে হবে না। আর যদি পড়ে থাকো তাহলে আমার সমস্যা, আমাকে বলতে হবে, তাই তো? পড়েছো কিছু? কোনো প্রশ্ন আছে? পড়েছিলে না পড়নি? বলো আগে, বলো তো, পড়েছো না পড়নি নোটটা যে? পড়েছি। পড়েছো? পড়েছি স্যার। আচ্ছা, দুজন পড়েছো? তিনজন পড়েছো? চারজন? আচ্ছা, স্যার তাহলে পড়েছি। চারজন পড়েছো। আচ্ছা, পাঁচজন। তাহলে পাঁচজন পড়েছো, বাকি কেউ পড়নি। আচ্ছা, ভালো কথা। দেখো এখানে বললাম, আমি ক্লাসেই পড়ানোর সময় বলেছিলাম, যদি মনে করো যে সিরিয়াসলি ব্যাপারটাকে নিয়ে ভাবছো, তাহলে অবশ্যই পড়বে। আর যদি মনে হয় না না ওই এমসিকিউ প্র্যাকটিস করলেই হয়ে যাবে, বারবার বলছি হবে না, ঠিক আছে? কখনোই হবে না, তখন মাথা ঘুরলেও কোনো কিছু লাভ হবে না। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টাইপস অফ লার্নিং, যে শেখার ধরন। আর তার সাথে যদি যদি সময় পাই তাহলে শেষে আমি একটু এমসিকিউ আজকে ডিসকাশন করবো। তো শেখার ধরন যেটা টাইপস অফ লার্নিং, প্রথম কথা সেটা হচ্ছে প্রিসেপচুয়াল লার্নিং। প্রিসেপচুয়াল লার্নিং মানে যেটাকে আমরা বলি অনুধাবনমূলক শিক্ষা। মানেটা কি? মানে এই ধরনের শিক্ষার ক্ষেত্রে আমাদের কি হয়, বিভিন্ন অঙ্গ বা মস্তিষ্ক দ্বারা আমরা শিখি। অর্থাৎ আমাদের শেখার ক্ষেত্রে ইনভলভ হয় আমাদের অঙ্গ, বিভিন্ন মস্তিষ্ক দ্বারা আমরা বিভিন্ন ঘটনা আমরা বুঝতে পারি, বিভিন্ন হচ্ছে ইভেন্টস, ইনসিডেন্টস, বিভিন্ন জিনিস আমরা বুঝতে পারি। বলবে স্যার এই জিনিসটা কি? দেখো, আমরা প্রিসেপচুয়াল লার্নিং মানে আমরা যেখানে বুঝতে পারি যে, সাপোজ ধরো তুমি ক্রিকেট খেলো অনেক, ঠিক আছে? অনেকে ক্রিকেট খেলো। ক্রিকেট খেলার সময় দেখবে যে ধোনি 0.04 সেকেন্ডে একটা স্টাম্পিং করছে। এবার সেটা কি করেছে, যে বল আসবে, এবার দেখো মানুষের ব্রেনে কোনো একটা মেসেজ পৌঁছে সেটা থেকে রিয়াক্ট করতে আমাদের অনেকটাই 1/10 অনেকটা সময়ই লেগে থাকে।
তার থেকে কম টাইমে অনেক সময় আমরা রিয়াক্ট করে থাকি, যেগুলোকে আমরা বলে থাকি রিফ্লেক্স আর্ক। মানে যখন কেউ বল পিকলো, জট করে আমরা কি করি, ক্যাচ ধরে নিই। তো ভাবার আগেই দেখবে আমরা ক্যাচ ধরে নিতে পারি। ক্রিকেটারদের এই জন্য প্র্যাকটিস করতে বলা হয়। অর্থাৎ যখন আমরা কোনো কিছু জিনিস শিখি, সব সময় যে আমাদের মস্তিষ্কই শেখে সেরকম নেই, আমাদের যে বিভিন্ন অর্গান গুলো থাকে, অঙ্গগুলো থেকে তারাও কিন্তু শিখে থাকে। অর্থাৎ সেই জায়গার তাদেরও কিন্তু মেমোরি থাকে, সেই মেমোরিটাকে বলা হয় মাসেল মেমোরি। ঠিক আছে, মানে আমাদের যে মাসেল থাকে তারও কিন্তু মেমোরি থাকে, সে কিন্তু পরবর্তী সময়ে ওই ধরনের যদি ইনসিডেন্ট হয়ে থাকে সে কিন্তু আগে থেকে নিজেকে রেডি করে রাখে। ওকে, সেই মাসেল মেমোরিটা বেসিক্যালি আমাদের যে সুষুম্না কাণ্ড থাকে তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওকে, মানে খুব ভালো ভাষায় যদি আমরা বলি, একটা সিম্পল একটা লজিক তোমাদের বলি, এটা যদি আমাদের ব্রেন হয়, এটা আমরা মাথার কথা ভাবছি। এবার মাথা তো সরাসরি আমাদের সাথে কানেক্ট নয়, মানে মাথা আমাদের যে ব্রেন, নিশ্চয়ই প্রত্যেকটা অর্গান মাথার সাথে সরাসরি কানেক্ট না। কানেক্ট হয় কিসের থ্রু দিয়ে, কে বলতে পারবে? ব্রেনের সাথে আমাদের প্রত্যেকটা অর্গান কিসের থ্রু দিয়ে কানেক্ট হয়, নাকি ওয়্যারলেস আছে? সুষুম্না কাণ্ড জানি, মানে আমাদের যেটাকে স্পাইনাল কর্ড বলে থাকে। ঠিক আছে, তো স্পাইনাল কর্ড দিয়ে কিন্তু কানেক্ট হয়ে থাকে। স্পাইনাল কর্ড থেকে আমাদের হাত বলো, লাংস বলো, হৃৎপিণ্ড বলো, কিডনি বলো, সব কিন্তু কানেক্ট থাকে। এবার যতক্ষণে এইখান থেকে ইনফরমেশন পুরো মাথায় গিয়ে আবার ঘুরে আসবে, একটা সময় লাগে। সেই কারণে সুষুম্না কাণ্ড কি করে, বিভিন্ন সময় কি করে, তার মেমোরিটাকে জমা করে রাখে। অর্থাৎ এই জন্য খুব তাড়াতাড়ি সুষুম্না কাণ্ড কি করে, রিয়াক্ট করতে পারে, যেটাকে আমরা বলি প্রিসেপচুয়াল লার্নিং। দেখবো অনেক সময় আমরা যখন কোনো কিছু শিখি, যে বলা হয় যে আমরা দেখবে মাঝে মাঝে তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করি। কিরকম, তোমাদের কোশ্চেন বললো যে পানিপথের যুদ্ধ, সঙ্গে সঙ্গে তোমরা বলবে স্যার 1526। আরে বললাম আরে বাবা কোশ্চেনটা শোনো, পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ও স্যার আচ্ছা আচ্ছা, বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। মানে দেখো, আমাদের মাথায় কিছু কিছু জিনিস এমন ভাবে ঢুকে যায়, সেগুলো আমরা কিন্তু আনকনসিয়াসলি আমরা সেগুলোকে রিড করতে থাকি, বা আনকনসিয়াসলি আমাদের মনে স্টোর হয়ে থাকে। সেগুলো হয় আমাদের প্রিসেপচুয়াল লার্নিং। মানে যখন তোমাদের বলি লাল, তোমরা সঙ্গে সঙ্গে বললে নীল, কারণ লালের সাথে নীল আমাদের এমন ভাবে যুক্ত হয়ে গেছে যে বলা হয়, দেখবে এরকম গেমও মাঝে মাঝে খেলা হয়ে থাকে, যে বলা হয় যে এরপরে তোমার মাথায় কি হচ্ছে তুমি না ভেবে উত্তর দেবে। এরকম কোনো গেম দেখেছো, শুনেছো? নিশ্চয়ই দেখেছো, শুনেছো না শোনোনি এরকম গেম? হ্যাঁ স্যার শুনেছি। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রিসেপচুয়াল লার্নিং। এই জন্য আমাদের কি ঝটপট হয় যে বল এলে তুমি ক্যাচ করবে, তুমি ভাববে যে বলটাকে কি ধরবো, বলটা কত স্পিডে আসছে, বল কেমন আসছে না। তুমি দেখবে যে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা যে হলেই আমাদের হাত কিন্তু ঝট করে সামনে চলে আসে। ঠিক আছে, সেইটা আমাদের বলা হয় প্রিসেপচুয়াল লার্নিং। আশা করি পুরো খুব ভালোভাবে বুঝতে পারছি। নেক্সট, এরপর আমাদের আছে কনসেপচুয়াল লার্নিং, যেটাকে আমরা বলি ধারণাগত শিক্ষা। সেটা যখন কোনো একটা শেখার যে বিষয়বস্তু সম্পর্কে তার নীতি বা ধারণাগুলির সম্পর্কে বিস্তারিত বলা হয়ে থাকে, সেই জিনিসটাকে আমরা বলি ধারণাগত শিক্ষা বা কনসেপচুয়াল লার্নিং। এই যে মাঝে মাঝে আমি তোমাদেরকে বলি একটা কথা, সবসময় বলি যে কনসেপ্ট একটা বড় ম্যাটার করে। অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যাটার ইন ডিটেলস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল অফ আইডিয়াস ইজ নেসেসারি। বলা হয় যে, আমি সবসময় বলি যে কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তোমরা যে কোনো জিনিস করতে পারবে। এবার কনসেপ্ট ক্লিয়ার না করে তোমরা কি করে এমসিকিউ করার চেষ্টা করো, যে ঝট করে খাবো, চট করে আমার হয়ে যাবে, ব্যাস। এই যে এটা যে কত বড় মানে ক্ষতিকারক জিনিস, সেটা তোমরা হচ্ছে আশা করি কিছু কিছু বুঝতে পারছো, নিজেদের লাইফের সাথে বুঝতে পারছো যে আমরা ঝট করে ডিসিশন নেওয়াটা আমাদের খুব মানে ক্ষতিকারক বিষয়। এই জন্য হয়তো তোমাদের জেনারেশন বা আমাদের জেনারেশন কিছুটা হলেও কনসেপচুয়াল লার্নিং করেছে, কিন্তু প্রেজেন্ট জেনারেশন কিন্তু কনসেপচুয়াল লার্নিং থেকে একদম দূরে চলে গেছে। তারা শুধুমাত্র ইনফরমেশন বেস্ট করে, কোনো কোশ্চেন তারা কিন্তু শিখছে না। ফলে দেখো এটা বেসিক্যালি প্রবলেমেটিক হচ্ছে। অর্থাৎ কোনো জিনিস শিখতে গেলে তার কনসেপ্টটা জানা দরকার আমাদের ক্ষেত্রে সবসময়। আশা করি বুঝতে পারছি এটা কনসেপচুয়াল লার্নিং। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ লার্নিং, যেখানে কি একজন শিশু একটি বস্তু, সত্তা, ঘটনা, অভিজ্ঞতা থেকে নতুন স্মৃতি তৈরি করে। অর্থাৎ একজন শিশু কি করে, তার নিউ মেমোরি ফ্রেমস এ নিউ মেমোরি অ্যাবাউট অ্যান অবজেক্ট, এন্টিটি, ইভেন্ট, ইনসিডেন্ট অর এক্সপিরিয়েন্স। মানে সে কি করে, একটা নিউ মেমোরি তৈরি করে তার নিজের মানে পরবর্তী ঘটনা থেকে। মানে কি, তাকে ছোটবেলা শেখানো হলো, দেখো কি বলে যে মানুষ, যত মানুষ আছে মানুষ সবাই সত্যি কথা বলে, তাকে শেখানো হলো সদা সত্য কথা বলিবে। ছোটবেলা থেকে আমরা শিখেছি। এবার সে দেখলো যে তার বাবা যখন কোন এক জায়গায় গেছে, যে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছে,
দেখলো যে তার বাবা ট্রাফিক একে বললো, আরে আমি লাইসেন্সটা আনতে স্যার, আমার লাইসেন্সটা আছে, কিন্তু স্যার আমি ঘরে ভুলে গেছি স্যার, ওই সামনে একটু যাবো। বাচ্চাটা কিন্তু পিছনে বসে দেখলো যে তার বাবা মিথ্যে কথা বলছে। সে জানে যে বাবা লাইসেন্স নেই, বা বাবা হেলমেট বললো যে স্যার হেলমেটটা বাড়িতে লেগে গেছে, একটু একটু সামান্য তো স্যার, ওইখানটায় যাবো, এরকম কথা। বিভিন্ন জায়গায় মিথ্যে কথা বলে, বা কাউকে বললো যে আমার শরীরটা আজকে কালকে খারাপ ছিল, এই জন্য এই কাজটা করা হয়নি। বাচ্চার সামনেই অনেকে মিথ্যে কথা বলে থাকে। ফলে বাচ্চাটা কিন্তু জানতে পারলো যে সে মিথ্যে কথা বলছে। তখন সে কি বুঝলো যে না, মিথ্যে কথা বলাটা, বাবা বলে সত্যি কথা বলতে, কিন্তু বাবা তো মিথ্যে কথা বলছে। তাহলে কি হয়, পাশাপাশি ঘটনা থেকে সে শেখে। অ্যাসোসিয়েটিভ লার্নিং সেটাকে বলে থাকে। এটাই আজকালকার সোসাইটি বা আমাদের ক্ষেত্রে সব থেকে বড় ভুল। আমরা কি করি, নিজেরা ফোন ঘাঁটি, তারপরে যখন আমাদের বাচ্চা ফোন ঘাঁটতে শুরু করে, তাকে মারামারি করতে শুরু করে, এই সারাদিন কেন ফোন ঘাঁটছিস, সারাদিন কোনো কাজকর্ম নেই, পড়া এই কি, বকতে থাকি। কিন্তু নিজেরা দেখো ফোন ঘাঁটা থেকে নিজেদেরকে আটকাতে পারি। এগুলো আমাদের খুব মানে এর ব্যাপার, খুব মানে ফুল ফল্ট। এগুলো আমরা আমরা জানি ফল্ট কি, তো আমরা না সলভেশন আমরা করতে চাই না। এটা খুব মানে দুর্ভাগ্যের বিষয় আমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ লার্নিং, যেটা হচ্ছে প্রশংসামূলক শিক্ষা। দেখো, আমরা প্রেজেন্টলি প্রশংসামূলক শিক্ষার পরিবর্তে ডিসকারেজের ডিসকারেজে ডিসকার মানে যাকে আমরা বলি, আচ্ছা ভয়েস ব্রেক করছে বাকিদের প্রত্যেকে? না 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 স্যার। স্যার। আচ্ছা, তাহলে যার একটু প্রবলেম হচ্ছে, পসিবলি দেখো তোমার নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, একবার লেফট করে জয়েন করো, আশা করি ঠিক হবে। ঠিক আছে, ওকে। তো অ্যাপ্রিসিয়েটিভ লার্নিং, প্রশংসামূলক শিক্ষা কি? আমাদের কি হয়, সবসময় বলা হয় যে বাচ্চারা যা করছে অ্যাপ্রিসিয়েট করো, প্রশংসা করে থাকো, তার আচরণ কার্যকলাপের আমাদের প্রশংসা করা উচিত। তার মানে এই নয় যে একটা বাচ্চা একটা তার বন্ধুকে মেরে দিয়ে চলে এলো, তুমি বলে বাহ খুব ভালো করেছো, মেরেছো, সেটা নিশ্চয়ই নয়। অর্থাৎ সে বাচ্চা যদি কোনো কিছু করে থাকে, আমাদের কি করা উচিত, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ভুল করলে তাকে শেখানো উচিত যে তুমি ভুল করেছো, কিন্তু তাকে কখনোই করা উচিত নয়। আমরা কি করি, একটা তোমার হয়তো ছেলে পরীক্ষা দিল, পরীক্ষা হয়তো 60 পেলো, তোমার হয়তো ফ্রেন্ডের ছেলে, সে হয়তো 70 পেলো। দেখ তাকে দেখে শিখ, দেখ সে 70 পেয়েছে, তুই 60 পেয়েছিস, তোর কেন পড়াশোনা হয়নি, তোর পেছনে কি খরচ করি না নাকি আমি কি তোর পেছনে এত মুখছি। আমরা কি করি, এটা করি, নিজেদের লাইফের ফ্রাস্ট্রেশন বাচ্চার উপর ঝাড়ি। বা দেখবে বাচ্চা অনেক সময় কি করে, মাঝে মাঝে প্রথমে তো একটা ছবি আঁকলো, ছবি এঁকে তোমাকে দেখালো, মা মা দেখো, বা বাবা বাবা দেখো, এই ছবিটা এঁকেছি। এবার আমরা বলি ঠিক আছে ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, যাও যাও যাও, বা এরকম হয়তো এটাও বললাম না, আমরা বলছি না 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 একটু ব্যস্ত আছি, পরে দেখছি। তুমি স্বাভাবিক কাজের ক্ষেত্রে ভুলে গেলে, অ্যাপ্রিসিয়েট তাকে করলেন, তখন তার মনে হলো আমি যাই করি তাতে আমার হচ্ছে বাবা বা মা, তার কোনো কিছু যায় আসছে না। তো দেখো সেখান থেকে তার ক্যাজুয়াল চিন্তা ভাবনা তার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে। যখন বাচ্চা বড় হবে, মানে ফাদার মাদারের প্রতি ক্যাজুয়াল হবে, তখন বলে ও আমার বাচ্চা, তোকে এত করলাম তোর জন্য, এত টাকা খরচ করলাম, তবুও আমার বাচ্চা আমাকে দেখে। আরে কি করে দেখবে, তুমি যদি তার প্রতি এরকম ক্যাজুয়াল বিহেভিয়ার করো, অবভিয়াসলি ক্যাজুয়াল বিহেভিয়ারটাই শিখবে, জানবে এটাই ঠিক। এটা নিয়ে একটা যে রচনা হয়েছিল, সেখানে লিখেছে যে একটা বাচ্চা, তোমরা এগুলো হয়তো কতটা জানো কি জানো না, বলছে যে তুমি কি হতে চাও। একটা বাচ্চা, বিভিন্ন সময় দেখবে বাচ্চাদের হচ্ছে রচনা লিখতে বলা হয় না, যে তুমি বড় হয়ে কি হতে চাও। তো সে বাচ্চাটা বলছে আমি বড় হয়ে মোবাইল ফোন হতে চাই। তখন টিচার বলছে যে এ আবার কিরকম কথা, যে মোবাইল ফোন হতে চাও সেটা কি? বলে আমি দেখলাম যে বাবা মা দুজনেই সকালবেলা উঠে মোবাইল দেখে, বাড়িতে আসার পর মোবাইল দেখে, ঘুমোতে যাওয়ার সময় মোবাইল দেখে, আমার দিকে একবার তাকায়ও না। তাহলে আমি যদি মোবাইল ফোন হয়ে যায়, তাহলে আমি বাবার সাথে মায়ের সাথে দুজনের সাথেই থাকতে পারবো। তাহলে আমার মোবাইল ফোন, সেটা খুব মানে একটা মানে মনে একদম খুব একদম নিষ্পাপ মনে সে এই কথাটা লিখলো। তাহলে ভেবে দেখো জিনিসটার মধ্যে কতটা বেদনা রয়েছে, যে আজকালকার বাচ্চাদের মধ্যে, যে তারা হ্যাঁ বাবা মাকে চাকরি দুজনকে করতে হয়, কিন্তু সেখান থেকে আসার পরে যতটা টাইম তুমি পাবে, ততটা টাইম তোমার ছেলে মেয়ের প্রতি মানে দেওয়াটা নিশ্চয়ই উচিত। আমরা সেটা না করে কি করছি, সেই জিনিসটাকে আমরা বলছি না না প্রচুর কাজ আছে, সারাদিন ফোন ঘাঁটতে সময় পাইনি, বাড়িতে এসে একটু ফোনটাও দেখবো নি। তখন বলবে সারাদিন তো এত কাজের চাপ থাকে, এসে একটু 10 মিনিট একটু বসে একটু ফোনটা একটু দেখি, হয়ে গেল গল্প শেষ। এই হচ্ছে দেখো ব্যাপার। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে প্রশংসামূলক শিক্ষা কিন্তু খুব প্রয়োজন। এই জন্য তোমাদের এই কথাটাই বলছি, তোমরা এজ এ টিচার হিসেবে, যেমন একটা টিচার হবে, তার সাথে সাথে কিন্তু দুদিন পর একজন প্যারেন্টসও হবে। তো এই জিনিসগুলো তোমাদের নিজেদেরও বোঝা উচিত, যে কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকো, মানে পরবর্তী জেনারেশনের কাছে যেন এরকম কিছু এক্সাম্পল না সেট হয়, যেটা পরবর্তীকালে বড় মানে বুড়ো হয়ে যাওয়ার পরে তার জন্য রিগ্রেট করতে হয়। অর্থাৎ এটা কিন্তু আমাদের প্রয়োজন।
অ্যাপ্রিসিয়েট করা। স্কুলের ক্ষেত্রেও যেমন অ্যাজ এ মানে সবার ক্ষেত্রেও কিন্তু তেমন হয়ে। ওকে, আশা করি বোঝাতে পারলো। বলো এই 4টে লার্নিং সম্পর্কে প্রত্যেকের ক্লিয়ার হলো? স্যার বলো। বলো বলো। স্যার বলছি যে প্রশংসামূলক শিক্ষা বলছেন প্রশংসা করতে শিখছে, অতিরিক্ত প্রশংসা করা সেটাও তো নেগেটিভ বলে বাচ্চা। আচ্ছা, তো বুঝতে পারলাম না বাবা, তোমার কথা তো কেটে গেল, আরেকবার বলো। স্যার বলছি যে প্রশংসা করতে হবে, বাচ্চার প্রশংসা করতে হবে এরকম বলছেন তো? যে আমি সেটাই বলতে চাইছি যে অতিরিক্ত যদি ভয়েস প্রশংসা করা হয় তাহলে বলছো অতিরিক্ত প্রশংসা করলে বাচ্চার হচ্ছে ক্ষতি হবে, এটা বলছো তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। একদম। দেখো, অতিরিক্ত প্রশংসা সঙ্গে প্রশংসা না করার মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। কিরকম? যে অতিরিক্ত প্রশংসা বলতে আমরা যেটাকে বুঝি যে সব কিছুতে তাকে প্রশংসা করে, হ্যাঁ 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 হবে, অবশ্যই সেটা কখনো না, কিন্তু তার যেটা অ্যাপ্রিসিয়েট করার জিনিস সেটা তোমাকে তো করতেই হবে। তুমি দেখো, কোনো জিনিসের অতিরিক্ত যেমন ভালো নয়, না করাটাও তো ক্ষতিকারক, তাই না? এই জন্য প্রশংসা বাচ্চাকে কিন্তু করতে হবে। ছবি নাহলে সে তখন ডিমোটিভেটেড হবে। কি বললাম, বোঝা গেল? তাকে ঠিক ভুলছে, কারণ ডিমোটিভেট হবে। হ্যাঁ তোমাকে স্যার। করতে হবে, কিন্তু অতিরিক্ত অবশ্যই প্রত্যেকটা খারাপ। সঠিক কাজের জন্য একটা ফিডব্যাক দেওয়া দরকার। একদম, ফিডব্যাক দেয়। এই যে খুব ভালো একটা কথা বলেছো, যে ফিডব্যাক, ঠিক আছে? এই প্রশংসাগুলোর মধ্যে খুব ভালো একটা কথা, ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাক কথাটা খুব ভালো কথা বলেছো। ফিডব্যাক ইজ নেসেসারি। ওকে, ভেরি গুড, একদম ভালো একটা কথা চলেছো, যে ফিডব্যাক দেওয়াটা ভেরি গুড। আচ্ছা, নেক্সট এবার বলছে কি শেখার নীতি, কিছু কিছু নীতি কিভাবে আমরা শিখতে পারি, এর প্রিন্সিপাল কি কি রয়েছে। প্রথমত, শেখার নীতির ক্ষেত্রে যে আমরা বলি প্রিন্সিপাল অফ রেডিনেস, অর্থাৎ প্রস্তুতির শিক্ষা। অর্থাৎ প্রথমত আমাদের যখন শিখবো বা শেখার ক্ষেত্রে আমাদের একটা সতর্কতা বা আগ্রহের মাত্রাকে আমরা বুঝি, অর্থাৎ ডিগ্রি অফ অ্যালার্টনেস অর ইগারনেস। মানে আমাদের শেখার যে ইচ্ছে সেটা আমাদের কিন্তু খুব দরকার। মানে এই যে তোমাকে যদি আমি এখন বলি, দেখো ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে না লড়াই হচ্ছে, তাতে ভারতের অর্থনীতির খুব আহ অর্থনীতির উপরে কিন্তু ক্ষতিকর একটা প্রভাব পড়বে। তখন তোমাদের মধ্যে এই 15 জনের মধ্যে 5 জন বলবে স্যার কেন কেন কি হবে, বাকি মানে 12 জন বলবে দূর, তাদের ইন্ডিয়ার ক্ষতি হলো বা প্যালেস্টাইনে তাদের ক্ষতি হলো, তা আমার কি রয়েছে। বাস্তব কথা এটা হবে। কখনোই এটা নয় যে আমি যেটা বলবো সেটা সবার ভালো লাগবে, সেটা কখনোই না। এবার সেই জন্য আমরা যখন শিখি, তাহলে সেখানে কিন্তু আমাদের শেখার যে আগ্রহটা সেটা দরকার, ইগারনেস, যে না না আজকে আমরা শিখবো। যেটা 3 ইডিয়টস এর মতো মুভিতেও বলেছে, যে যখন কোনো কিছু শেখা হবে তখন আমাদের শেখার আগ্রহটা থাকা দরকার। এই নয় যে আমাদের টেট পাস করতে হবে বলে আমরা পড়বো, সেরকম না। সবসময় একটা কথা বলি, যে কখনোই যে এই পেডাগোগির যে শিক্ষাটা, এটা কখনোই এই ভাবনা নিয়ে কখনোই করো না যে না আমি চাইল্ড সাইকোলজি বা এর পেডাগোগিটা পড়ছি শুধুমাত্র টেট পাস করার জন্য, বাকি আমার পড়ার দরকার নেই, বাকি আমি জেনে কি করবো, আমি তো সবই জানি। এই চিন্তা যদি করে রাখো, কখনোই দেখবে হয়তো কখনো পাস করাটাই দেখবে খুব কষ্টকর হয়ে গেল, কারণ আজকালকার কোশ্চেন সেই লেভেলেরই কিন্তু করা হচ্ছে। অর্থাৎ তোমার মধ্যে শেখার চাহিদা হবে না, আমি শিখে নিজের বাচ্চাকে এবং আমার মানে যতটা এখতিয়ার হবে তার মধ্যে বাচ্চাদেরকে আমি শেখাও। অর্থাৎ সেই কথাই বলা হচ্ছে যে আগ্রহের মাত্রা আমাদের শেখার জন্য দরকার। অর্থাৎ কোনো ব্যক্তিরা সর্বোত্তম ভাবে শিখতে তখনই পারে, মানে শিখতে তখনই পারবে যখন সে শারীরিক মানসিক ভাবে শেখার জন্য প্রস্তুত থাকবে। অর্থাৎ শেখার কোনো কারণ না পেলে বা তা ভালোভাবে সে শিখতে পারবে না। এই যে কথাটা বললাম, যে যখন তার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, তখনই সে কিন্তু শিখতে পারবে, অন্য সময় কিন্তু শিখতে পারবে না। এই যে অনেক সময় বলো, অনেকে বলে স্যার আমার স্যার খুব বিয়ে আছে, আমাকে স্যার এই করতে হয় সেই করতে হয়, তার ভাগ করে স্যার আমি পড়ার সময় পাই না। এই যে ব্যাপারটা কি বললাম, দেখো এগুলো অজুহাত, এগুলো পার্টিকুলারলি বলছি অজুহাত। কারণ যার শেখার ইচ্ছে থাকবে না, সে অন্যান্য কাজগুলোকে না কমপ্লিট করে অপেক্ষা করবে সেই সময়টার জন্য। এরকম অনেকেই আছে যে টিউশন পড়াতে হয়, অনেকেই আছে কোনো একটু জায়গায় বা কোনো জায়গার ক্ষেত্রে কাজ করতে হয়, বা সংসারে হয়তো এরকম অনেকেই আছো যারা হাউস ওয়াইফ আছো, তাদের ক্ষেত্রে কি হয় যে ক্লাস থাকে এই সময়, ফলে এই সময় দেখবো অনেকের ক্ষেত্রে আছে রান্না করতে হয়, বাচ্চারা আছে রান্না করতে হয়। সেই সময় বলবে স্যার এই টাইমে স্যার রান্না থাকে, এই জন্য স্যার ক্লাস করতে পারি না। পরে স্যার রেকর্ডিং দেখে নি, আমরা শুনে বলি হ্যাঁ সে অবশ্যই ঠিক আছে, ভালো কথা। ভেবে দেখো,
এখানে তোমরা একটা দুটো কাজ করতে পারো, হয় রান্নাটা আগে করে নিতে পারো, বা রান্নাটা পরেও যদি করো তাহলে রান্নার প্রস্তুতিটা তুমি আগে রেখে দিলে, যে যখন ক্লাস হবে 8টা থেকে হবে বা 9টা থেকে হবে, তার আগে সমস্ত কিছু কুটে রেখে দিলে, পরে ক্লাসটা এন্ড হওয়ার সাথে সাথে তুমি গিয়ে রান্নাটা বসিয়ে দিলে, ব্যাস রান্না কমপ্লিট হলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লে, বা তারপরে বাচ্চাকে খাইয়ে দিলে। এবার তুমি কখনো বাচ্চার প্রতি বা তোমার হাজবেন্ডের প্রতি বা তোমার ওয়াইফের প্রতি ডিউটি তুমি অস্বীকার করতে পারবে না, কিন্তু টাইম ম্যানেজমেন্ট তোমাকে কিন্তু করতেই হবে। অর্থাৎ তুমি যদি অজুহাত দিতে চাও, অজুহাত দিলে কিন্তু অনেক অজুহাত চলে আসবে, যে প্রত্যেকেই যে যার অজুহাত দেবে, কেউ কিন্তু তোমার অজুহাত শুনতে কখনোই আসবে না। বাস্তব কথা, যে স্যার আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, সেই প্রবলেম, সবাই শুনে সিম্প্যাথেটিক হবে, কেউ তোমাকে সলিউশন দিতে পারবে না। এটা বারবার বলছি, এই কথাটা মাথার মধ্যে রাখবে। এই কথাটা এখানে বলা আছে যে প্রস্তুতির নীতি, যখন আমরা আমাদের কি করতে হবে, এনভায়রনমেন্ট এমন কিছু ক্রিয়েট করতে হবে যাতে আমরা খুব ইজিলি সেটাকে শিখতে পারি। অর্থাৎ এই জিনিসটা কিন্তু সাধারণত শিক্ষকের কাজ হয়ে থাকে, যে শিক্ষার্থীদের শেখার জন্য প্রস্তুত করা, অর্থাৎ বাচ্চারা যাতে শিখতে পারে তার জন্য প্রস্তুত করা, তার মধ্যে আগ্রহ তৈরি করা, যে একটা সাবজেক্ট যেটা আমি পড়াচ্ছি তার একটা আগ্রহ তৈরি করতে হবে, রেডিনেস, যেটা আমি কি করে এমন ভাবে পরিবেশন করব যাতে বাচ্চা সেটা শিখতে আগ্রহী হয়। বাহ, এটা তো খুব ভালোভাবে হলো, বাহ এটা তো খুব সুন্দর হলো, এভাবে তো কিছু করিনি। এটা তোমরা অনেকে যারা আমার ক্লাস করেছো অনেকেই আছে, জিনিসটা আমি অনেকে জানো, বা সুরাইয়া বলো, এরকম অনেকেই আছো যারা অলরেডি আমার অন্যান্য পিটিটি ক্লাস করেছো। অনেকেই বলেছে স্যার হিস্ট্রি স্যার অনেক পড়েছি, কিন্তু স্যার এইভাবে আপনি যেভাবে বলেন সেভাবে স্যার কখনোই আমরা দেখিনি। কারণ পড়ার পড়ার নেচারটা এমন ভাবে করতে হবে যার মধ্যে আগ্রহ তৈরি হবে। আগ্রহ না তৈরি করলে বাচ্চা কিন্তু কখনোই শিখতে পারবে না। টিচারের কিন্তু সেই কাজই থাকে, এটা নয় যে সে ডায়লগ দিয়ে চলে গেল। আগ্রহ তৈরি করাটাও কিন্তু একটা টিচারের কাজের মধ্যে হয়ে থাকে, প্রস্তুত করা আর আগ্রহ তৈরি করা, সেটা হচ্ছে প্রস্তুতির নীতি বলা হচ্ছে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। আর প্রত্যেকেই বলছি, যদি কোনো বক্তব্য থাকে সঙ্গে সঙ্গে বলবে স্যার এটা বুঝতে পারলাম না, এটা আরেকবার বলুন, বা এটা সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই সঙ্গে সঙ্গে কিন্তু মাইক আনমিউট করে বলবে। পড়ার পরে নয়, পড়ার মধ্যেই বলবে, যেটা মনে হবে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। এটা কখনোই নয়, প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি রাইটস রয়েছে কোশ্চেন করা, বারবার এটা বলছি। ওকে, শুধুমাত্র কোনো ডায়লগ দেওয়ার ক্লাস যদি হতো তাহলে ওয়ান সাইডেড পড়া আমি পড়াতাম, যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম, সেখানে তোমরা কিছু বলতে পারবে না, সেরকম আমি ডায়লগ দিয়ে দেবো, ব্যাস পড়ে নাও। সেটা কখনোই নয়, ইন্টারেক্টিভ মেথডে আমাদের পড়াটা কিন্তু খুব জরুরি। ওকে, নেক্সট হচ্ছে ব্যায়ামের নীতি বা প্রিন্সিপাল অফ এক্সারসাইজ। এবার দেখো, এটা গুগল ট্রান্সলেট থেকে করা, তো সেই জন্য একটু এদিক ওদিক, মানে বাংলা কথাটা একটু গন্ডগোল হতে পারে। প্রিন্সিপাল অফ এক্সারসাইজ মানে, এক্সারসাইজ কথাটার মানে হচ্ছে আমরা যে অনুশীলন করে থাকি, এটা ব্যায়ামের নীতি না বলে অনুশীলনের নীতি বললে বেটার লাগবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা যে জিনিস বলি, যে জিনিসগুলোকে আমরা বারবার পুনরাবৃত্তি করা হয়, সেগুলোকে আমরা সর্বোত্তম ভাবে মনে রাখতে পারি। এই যে দেখবে যে আমাদের ক্ষেত্রে আমাদের কোন জিনিসটা মনে থাকে, আমরা অনেক কিছু পড়ি কিন্তু মনে কিন্তু সবকিছু জিনিস থাকে না। দেখবো মনে কোন জিনিসটা থাকে, যেই জিনিসটাকে আমরা বারবার দীর্ঘক্ষণ ধরে অনুশীলন করি, বারবার ধরে অনুশীলন করি, আমাদের কিন্তু সেটাই মনে থাকে বারবার। দেখবে এটা আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। তোমাদের দেখবে জীবনে অনেক কোনো সময় দুঃখ হয়েছে, তো সব মানে ছোটবেলার ঘটনা কি মনে রাখতে পেরেছো? নিশ্চয়ই না। কোন কোন ঘটনাগুলো মনে থেকেছে? যেই যেই ঘটনা তুমি বারবার কাউকে শুনিয়েছো বা বারবার এটা করেছো, দেখবে নিজেদের মনেও যদি কোনো দুঃখ থাকে, দুঃখ মানে সেই মানুষের কথা দেখবে বারবার মনে আসতে থাকে। কেন? কারণ সেই মানুষটার যে মনে তোমাকে দুঃখ দিয়েছে, তার কথা তোমার মনে দেখবে বারবার তুমি মনে করছো, সেই কারণে কিন্তু তার কথা তোমার বারবার মনের মধ্যে আসছে। এই কারণে কোনো জিনিসকে যখন বারবার পুনরাবৃত্তি করবে, তখনই কিন্তু সেই জিনিসটা বারবার মাথার মধ্যে থাকবে। আর এটা খুব ভালো একটা এক্সাম্পল দিচ্ছি। দেখবে একটা মানে পেপার, একটা খাতা খাতা নেবে, একটা পেপার নেবে, 5টা পেপার এরকম নিলে, তার মধ্যে একটা জায়গার উপরে তুমি বারবার এরকম দাগ কাটছো, এর উপরে একবার দাগ কাটলে, আবার দাগ কাটলে, দাগ কাটলে, দাগ কাটলে, আরেক জায়গায় তুমি একবার দাগ কাটলে, আরেকবার তুমি দুবার দাগ করলে, পরের পেজে বা পরপর 2-3টে পেজে কোন জায়গার দাগ থাকবে? এর দাগ থাকবে, বি এর দাগ থাকবে, না সি এর দাগ থাকবে? অবশ্যই এর দাগ থাকবে, কারণ তুমি বারবার সেখানে ইম্প্যাক্ট ফেলেছো, বারবার সেই জায়গায় বসেছো। বি তে প্রায় থাকবে না, সি এর ক্ষেত্রে একটু থাকবে। এই জন্য বলা হয় খারাপ জিনিস, এই যে তোমাদের বারবার আমি একটা কথা বলি, কখনোই নেগেটিভ কথাবার্তা কখনোই ভাববে না। সবসময় সকালে উঠে এটাই বলবে যে আজকের দিনটা ভালো যাবে, আজকে আমার সাথে ভালো হবে, আজকে আমার সাথে ভালো হবে। যাই তুমি করো, যে কোনো কাজ সবসময় আশাবাদী থাকবে। হয়তো তুমি
তোমার লাইফে অনেক প্রবলেম আছে, কিন্তু সকালবেলা তুমি এটাই উঠে এটাই বলবে আজকে দিনটা ভালো যাবে, আজকে আমার লাইফে ভালো হবে, যাই হবে হ্যাঁ ভালো হবে, ভালো হবে, ভালো হবে। তুমি বারবার যদি ভালো হবে কথাটা বলতে থাকো না, মন না সেই ভালো হবেটাকেই করবে। এটা বাস্তব কথা, এটা তোমরা কতটা মানো কি মানো জানি না, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, এটা আমার সাথে অন্তত, ঠিক আছে, অন্তত আমার সাথে হয়। আমি সবসময় ভাবি পজিটিভলি চিন্তা ভাবনা করি। ওই জন্য তোমরা হয়তো যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আছো দেখবে আমি যে স্টেটাস গুলো শেয়ার করে থাকি তার মধ্যে কি থাকে, কোনো নেগেটিভ কথাবার্তা দেখতে পাও, কখনোই নেগেটিভ কিছু পাবে না, যেটা হলো না ওটা হলো না সেরকম নেগেটিভ স্টেটাস আমি কখনোই দিই না, পজিটিভ স্টেটাস দিই, যাতে আমাদের মনে আমাদের কি করা উচিত। এবার অনেকে এগুলো স্কিপ করে করে চলে যাও, দূর এটা ভালো নয়, আবার অনেকে কি করে এগুলোকে খুব খুঁটিয়ে দেখো যে কি বলা হয়। এরকম অনেক স্টুডেন্ট আমাকে বলে স্যার আপনার স্ট্যাটাসের জন্য আমি অপেক্ষা করি, এটাও অনেকে বলে। তার মানে এই নয় যে সেটা থেকে সবকিছু জায়গা থেকে শেখার থাকে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, আমাদের কিন্তু অনুশীলনটা ভালো জিনিসের বারবার অনুশীলন করা উচিত, খারাপ জিনিসের অনুশীলন কিন্তু আমাদের করা উচিত নয়। ওকে, প্রিন্সিপাল অফ এফেক্ট, যেটাকে বলে প্রভাবের নীতি। প্রভাবের নীতিটা কি, শিক্ষার্থীর অভিব্যক্তিমূলক প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এফেক্ট ইজ বেসড অন দ্য এক্সপ্রেসিভ রিয়াকশন অফ দ্য স্টুডেন্ট। অর্থাৎ বুঝতে পারছি এক্সপ্রেসিভ রিয়াকশন মানে, সাপোজ আমি তোমাকে বললাম এই তুই হচ্ছে পড়াশোনা করিসনি কেন, তোর দ্বারা পড়াশোনা হবে না, তখন তুমি কি করতে পারো, যে তুমি আমাকে হচ্ছে দুটা গালি দিয়ে সেখান থেকে চলে যেতে পারো, অথবা সেখানে চুপ করে সেটা শুনে নিয়ে মাথা নিচু করে চলে যেতে পারো। কি কোনো তুমি কাজ করতে পারো, তুমি দেখলে আমি কোনো একটা ভুল কাজ করছি, তুমি সেখানে প্রতিবাদ করতে পারো, অথবা সেই জায়গায় তুমি চুপ করে সেই জিনিসটা দেখতে পারো, বিভিন্ন রকম কাজ করতে পারো। এবার দেখ, দুটোর মধ্যে দুটোর কথা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। দেখো, একজন তুমি বলো তুমি কোন একটা জায়গায় ক্লাসে গেলে, ঠিক আছে, একদম একটু গলায় মানে একটু অনেকের গায়ে লাগতে পারে, ঠিক আছে, একদম গায়ে লাগতে পারে, কিন্তু গায়ে লাগাটাকে শেখার চেষ্টা করে যে কথাটা কিরকম লাগছে। সাপোজ তোমাদের মধ্যে কেউ কেউ মুসলিম আছো, ঠিক আছে, সাপোজ কোন যেই জায়গায় পড়তে গেছো স্যারের কাছে, স্যার বললো এই যারা যারা মুসলমান আছিস বাইরে বসে থাকো, ভিতরে একদম ঢুকবি না, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে কোনো মুসলমানকে আমি অ্যালাউ করবো না পড়তে, তোরা অন্য জাত, তোরা খারাপ, তোরা এই করছিস সেই করছিস, তোরা এখানে আসবি না, বা আসতে আসতে পারিস দরজার বাইরে বসে থাক। এই কথাটা শুনে যদি 5 জন এরকম থাকো, তার মধ্যে 4 জন কি করবে, সেখান থেকে চলে যাবে, হ্যাঁ স্যার আমাদের ধর্ম তুলে গালাগালি করলো, এরকম বললো, আমরা পড়বো না স্যারের কাছে। 4 জন চলে গেল, একজন বসে থাকলো। বসে থাকার পর যখন মাসের শেষ হলো, তাহলে কে শিক্ষিত হলো, পরবর্তীকালে কে শিক্ষিত হলো, যে সে অপমানটা মেনে নিয়ে সেখানে বসেছিল, সে সে লাভবান হলো, মানে যে 4 জন সে অপমানটা শুনে বেরিয়ে চলে গেল সে লাভবান। ভেবে দেখো, এরকম একজন লাভবান লোকের নাম হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। তার নাম হয়তো শুনেছো, প্রত্যেকেই জানো। তাকে কতটা না অপমান সহ্য করতে হয়েছে পড়াশোনার জন্য। ইভেন সে যখন অফিসার হয়ে গেছে, ভাবো একজন গ্রুপ ডি স্টাফ, তুমি একটা অফিসে কাজ করছো, যে তুমি একজন অফিসার, একদম WBCS এই গ্রুপের অফিসার, তোমার একজন গ্রুপ ডি স্টাফ যে জল দিতে আসে, সে তোমার ফাইল কোনো দরজার বাইরে থেকে ফাইল তোমাকে ছুঁড়ে দিয়ে চলে গেল, তুমি সহ্য করতে পারবে? আম্বেদকর সেরকমও সহ্য করেছে, সেই জন্য আজকে আম্বেদকর আম্বেদকর হয়ে গেছে। এই কথাটাই সবসময় বলি, যে সবসময় এটা জানবে যে সব কথা রিয়াক্ট আমাদের করতে নেই, আমাদের সব সময় আমাদের এক্সপ্রেশন কিন্তু সবসময় ম্যাটার করে থাকে। হয়তো অনেকের একটু কথাটা লাগলো, কিন্তু আমি ব্যাপারটা বললাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ডিসক্রিমিনেট হতে হবে, সেই রিলিজিয়নের ক্ষেত্রে বলো, এডুকেশনের ক্ষেত্রে বলো, সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বলো। এরকম অনেক জায়গায় বলবে তোর গায়ের রং কালো, তুই এখানে আসবি না, এটাও বলবে। বললো তুই এই ধর্মের, তুই এখানে আসবি না, এটাও বলবে। তুই গ্রাম থেকে এসছিস, তোর কোনো কালচার নেই, তুই এখানে আসবি না। ভেবে দেখো, এই জায়গাগুলো কি রিয়াক্ট করে সেখান থেকে বেরিয়ে যাবে, না সেই জায়গায় মাথা ঝুঁকে? এতে কিন্তু কিছু কিছু জায়গায় মাথা ঝুঁকানো কিন্তু অপমানের জায়গা নয়, সেই জায়গায় নিজের গুরুত্বটা বুঝে না, কোন জায়গায় রিয়াক্ট করবে কোন জায়গায় করবে না, এটা কিন্তু সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এগুলোকে মাথা ঝোঁকানো বলে না, এগুলোকে বুদ্ধিমান লোকের নিশানি, মানে যাকে বলা হয় ছাপ বলে থাকে। আশা করি কথাগুলো বুঝতে পারছো, ঠিক আছে। এটাই বলছে প্রভাবের নীতি, এটা আমাদের করতে হবে। অর্থাৎ এখানে বলা আছে সন্তোষজনক অভিনীতি দ্বারা পরিচালিত বা শেখা, এর মাধ্যমে কোনো অতৃপ্তি যুক্ত হলে অনেক গল্প আছে, যাই হোক পড়বে, কোনো অসুবিধা নেই, আমি একটু জিনিসটা এক্সপ্লেন করে দিলাম। তারপরে আছে প্রাথমিকতার নীতি। প্রথম অবস্থায় আমরা একটা শক্তিশালী প্রায় নির্ধারিত ছাপ আমাদের তৈরি হয়ে থাকে, মানে কি হয়, the state of being first and open creates a strong and almost decided impression. এবার এটা সম্পর্কে আমি একটা কথা বলি। দেখো, ছোটবেলা থেকে তোমাদের বিভিন্ন কিছু শেখানো হয়ে থাকে,
যেটা ছোটবেলা থেকে শেখানো হয়েছে কি, যে বাবু আলো সরল রেখায় চলে। ছোটবেলা থেকে তো এটাই শিখে এসছো যে বাবু আলো সরল রেখায় চলে, এবং সরল রেখায় চলে বলে সামনে কোনো একটা জিনিসকে বসিয়ে দিলে যে আমরা তার ছাপ পাই, কারণ আলো ওইদিকে যেতে যায় না। এবার তোমাকে যদি আজকে আমি বলি, বড় হওয়ার পরে বললাম না আলো সরল রেখায় চলে না, আলো বেঁকে চলে, তোমরা বলে দূর এসব আর কি কথা বলছেন, কষ্ট হবে, বলবে মানবে না, কখনোই মানতে চাইবে না। তোমরা এতদিন শিখে এসছো, যে কোনো জিনিস শিখে এসছো যে এই ব্যক্তিটা খুব ভালো কাজ করেছে, হঠাৎ করে জানতে পারলে যে এই ব্যক্তিটা এতদিন যা বলে এসছে তা মিথ্যে কথা বলে এসছে, তখন তোমরা কি ঝট করে সেটা অ্যাকসেপ্ট করবে? করতে পারবে না। কারণ আমরা যখন প্রথমে যেটা শিখি সেটা কিন্তু আমাদের মধ্যে একটা লং লাস্টিং এবং স্ট্রং ইমপ্রেশন আমাদের কাছে ফেলে থাকে। আমরা কিন্তু সেটাকে সহজে জীবন থেকে মুছতে পারি না, এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। অর্থাৎ এই কারণেই বলা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে আমাদের সবসময় নতুন কিছু শেখার প্রতি আমাদের আগ্রহ থাকা উচিত, প্রাথমিকতার নীতি। অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমরা মুছে খুব কষ্টকর, আমরা এটাকে মুছে ফেলতে চাইলে আমাদের কিন্তু খুব কষ্টকর হয়। আমাদের যদি বলি সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কি, তোমরা ঝট করে বলবে স্যার সিন্ধু সভ্যতা, কারণ আমরা ছোটবেলা থেকে সিন্ধু সভ্যতা পড়ে এসেছি। এবার আজকে যদি আমি তোমাদেরকে বলি যে না প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতা নয়, মেহেরগড় সভ্যতা, তখন বলবে ও আচ্ছা, এত ইজিলি তো মাথার মধ্যে ঢুকবে না, প্রথমে অ্যাকসেপ্ট করবে না, প্রমাণ চাইবে, অবশ্যই প্রমাণ দেওয়ার পরে হবে। ব্যাপারটা বোঝো। এবার আজকে তোমরা বলেছো, তোমরা হয়তো চোখের সামনে দেখেছো একটা হাতে বই ধরে আছো, একটা ফোন ধরে আছো হাতে, বলছে না এটা বাস্তব, এটা একটা সত্যি জিনিস, এটা মানে একদম হাতে আমাদের ফোন এক্সিস্ট করছে। আমি যদি তোমাদেরকে এখন আজকে বলি যে তোমার কাছে তোমার সামনের যে লোকটা বসে আছে, তোমার সামনে যে ফোনটা আছে, সেটা একটা শুধুমাত্র ইলিউশন, অস্তিত্বই নেই, সেটা একটা ভ্রম তোমার মধ্যে, তোমরা কি বলবে? এসব আবার স্যার কি কথা বলছে? এবার বলবে আমি যে কথাটা বললাম আমি কিন্তু একটা তোমাদেরকে গুল দিচ্ছি না। কারণ এগুলো অ্যাকচুয়াল কথা, যে তোমার সামনে যেটা আছে সেটার কোনো অস্তিত্বই নেই, সেটা একটা ইলিউশন, একটা ভ্রম, যেটাকে আমরা মায়া বলে থাকি। বলবে স্যার এটা কেন, কি ব্যাপার, সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো না, কারণ এটা কোয়ান্টাম ফিজিক্সের সাথে যুক্ত, সেই থিওরি তোমাদের জানার দরকার নেই। আমি এটাই বোঝাতে চাইছি, নতুন কোন থিওরি আমরা ইজিলি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারি না, ধ্যান ধারণা থেকে আমরা বেরোতে পারি না। আশা করি বুঝতে পারছি। এবার বলছে প্রিন্সিপাল অফ ইন্টেন্সিটি। এতে বলা হয় যে একজন শিক্ষার্থী বিকল্পের চেয়ে বাস্তব জিনিস থেকে বেশি শিখবে। বাস্তব কথা, আমরা কোনো জিনিস শিখি কিসের দিক থেকে, কোন একটা সাবস্টিটিউট থেকে না কোনো রিয়েল থিং থেকে। ওই জন্য দেখবে আমরা কোনো জিনিসকে একটা রিয়েল এক্সাম্পলের সাথে আমরা যদি কোনো এক্সাম্পল দিয়ে থাকি তখন সেটা আমাদের ক্ষেত্রে বুঝতে ভালো হয়ে থাকে। আমরা যদি বলি পজিটিভ আর নেগেটিভ দুটো জিনিস, মানে ধনাত্মক আর ঋণাত্মক আধান পরস্পরকে আকর্ষণ করে, তোমরা বলবে হ্যাঁ স্যার শুনলাম এই ব্যাপার, কিন্তু তোমাদের যদি একটা বলাই দেখ ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে একে অপরের প্রতি খুব তাড়াতাড়ি আকর্ষণ হয়, হ্যাঁ এটা তো বেশ ভালো বুঝে গেলাম। অর্থাৎ রিয়েল লাইফ কোনো এক্সাম্পল আমরা যদি পাই আমরা কিন্তু ইজিলি বুঝতে পারি। প্রিন্সিপাল অফ রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয়তা নীতি, এটা অলরেডি বলছি যে আমাদের অবশ্যই কিছু পেতে, অর্থাৎ উই মাস্ট হ্যাভ সামথিং টু অবটেন টু ডু সামথিং। আমাদের কিছু করতে গেলে অবশ্যই কিছু তো থাকতে হবে। উই মাস্ট হ্যাভ সামথিং টু অবটেন টু ডু সামথিং। তোমাকে কোন একটা কাজ করতে গেলে কিছু তো থাকতে হবে, নাহলে তুমি করবে কি করে? সেই কথাটাই এখানে বলা আছে, উই মাস্ট হ্যাভ সামথিং টু অবটেন ডু সামথিং, এই কথাটাই বলে আছে। অর্থাৎ শেখার জন্য একটা শুরু বিন্দু বা মূল প্রয়োজন। এই যে তোমাদের বললাম হঠাৎ করে যে বললাম যে একটা বিজনেস করো, তোমরা বলবে যে বিজনেস করতে গেলে তোমার প্রাথমিক অবস্থায় কিছু ক্যাপিটাল তো দরকার, নাহলে কি হঠাৎ করে তুমি রাস্তার উপর বসে বলবে আয় আমি ব্যবসা করছি, তোমরা আসো কিনে নিয়ে যাও, কিছু তো জিনিস তোমাকে কিনতে হবে। সেই কথাটাই বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ফ্রিডম, স্বাধীনতার নীতি। অর্থাৎ তোমার স্বাধীনভাবে যেটা তুমি শিখতে পারবে সেটা তুমি সর্বোত্তম উপায়ে শিখবে। তোমাকে বলা হবে, যতটাই বলা হবে, বাধ্য করা হবে, যত বেশি বাধ্য করা হবে তত কিন্তু শেখানোটা খুব বেশি কঠিন হবে, এটা বাস্তব কথা। যদি বলা হয় তোকে শিখতেই হবে শিখতেই হবে, তখন মাথা কিন্তু অন্যদিকে যেতে থাকে। ওই জন্য দেখবে বাচ্চাদেরকে যদি বলে যাই ফোন ঘাঁটবি না, সে কিন্তু ফোনটাই ঘাঁটবে। ওই জন্য যেটা আমরা যাকে আমরা সব থেকে বেশি না বলে থাকি আমরা আমরা কিন্তু সেই কাজটাই করে থাকি। যদি কোনো ফ্রিডম না থাকে বাচ্চারা কিন্তু কখনো কিছু শিখবে না। অর্থাৎ তাদেরকে ফ্রিডম দেওয়া শেখা, তার মানে এই নয় যে তাকে ছোটবেলা থেকে সবকিছু এই ফোন দিয়ে দিচ্ছি, সব ওটিটি সাবস্ক্রিপশন দিয়ে দিচ্ছি, লে তুই শিখে নে। নিশ্চয়ই না, প্রথমে তাকে অবশ্যই শেখাতে হবে যে কোন কোন জিনিস তুমি শিখবে। প্রথমে যদি তাকে ফোন দিয়ে দাও সে তো ফোনে খারাপ জিনিসই খুঁজবে, তাহলে প্রথমে তাকে হ্যাবিট করো যে তুমি ভালো জিনিস কি করে করবে। প্রথমে তোমাকে নজর রাখতে হবে তোমার বাচ্চা কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে। প্রাথমিক অবস্থায় তোমাকে কিন্তু অবশ্যই তার প্রতি নজরদারি করতে হবে। এগুলো কিন্তু কোনো প্রাইভেসি যে বলবে
আমি ক্লাস 7-এ উঠেছি, আমার কোনো প্রাইভেসি নেই, আমার কোনো ফোন নেই, আমার রুমে ঢোকার আগে নক করবে। যদি বাচ্চা এরকম বলে, দুটো কানের গোড়ায় লাগাবে, তারপর পরের কথা। আগে মারবে, তারপর পরের কথা। যদি ভাবো যে না, বাচ্চাদের স্যার মারা উচিত না, আমি বলছি বাচ্চাদের ছোট অবস্থায় যত পারো মারবে। যদি ছোটবেলায় যত পারো মেরেছো, তার মানে এই নয় যে হঠাৎ হঠাৎ এই কারণে। ভুল হলে কিন্তু বাচ্চাদের গায়ে হাত তুলতেই হবে, কারণ বাচ্চাদের গায়ে যদি হাত ছোটবেলায়, মানে একটা সময় পর, একদম ছোট বাচ্চা নয়। বলেছিল তো স্যার, আশা করি, যে কত থেকে কতর মধ্যে বাচ্চাদেরকে একটু মানে মারা উচিত, বলো তো? দেখি কার মনে আছে, মণিবাবু পড়িয়েছে তোমাদের, কে বলতে পারে, বলো। বলেছিল স্যার না বলেনি? না বলেনি। শোনেনি স্যার। স্যার মারার কথা কিছু বলেনি স্যার। মারার কথা কোনোদিন বলেনি? আচ্ছা ঠিক আছে, তাহলে যাই হোক, তোমাদের অতটা পড়ায়নি এখন। 6 বছর থেকে 6 বছর থেকে 10 বছরের মধ্যে। হ্যাঁ, ওই 6 থেকে 14-র মধ্যে, 6 থেকে 12-14, মানে বুঝতে পারছো যে ক্লাস ওই 2-3 থেকে তুমি ওই যে ক্লাস 8-9 পর্যন্ত, বা 8 পর্যন্ত, তো 7 থেকে 8 পর্যন্ত ভালোভাবেই মারতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 6 থেকে 12 থেকে 14 বাচ্চাদেরকে মারতেই হবে। তুমি যদি ভাবো না বাচ্চাকে মারবো না, তুমি কিন্তু বাচ্চা কিন্তু বিগড়ে যাবে। এই জন্য এই সেন্সাস করে দেখা গেছে যে বিভিন্ন লোকেরা যারা বৃদ্ধাশ্রমে আছে, তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা বৃদ্ধাশ্রমে কেন, আপনারা কি বাচ্চাদেরকে খুব অত্যাচার করেছিলেন, মেরেছিলেন? তারা কিন্তু একটা কথাই বলেছে, যদি বাচ্চাদের একটু মারতাম তাহলে আজকে আমাদের এই রকম অবস্থায় আসতে হতো না। এটা বাস্তব কথা। ঠিক আছে, তো বাচ্চাদের স্বাধীনভাবে শেখানোর জায়গা আছে, বাচ্চাদের ফ্রিডম দেওয়ার জায়গা আছে, কিন্তু একটা সময়ের পরে। কখনোই কম বয়স থেকে তার ফ্রিডমের কোনো জায়গা নেই। 8-9-10 পর্যন্ত তার মোবাইলের কোনো প্রয়োজন নেই। সে যদি বলে মোবাইল দাও, নাহলে খাবো না, নাহলে মরে যাবো, জাতি মরে যা, দেখি যা মরবি যা, আমার জানার দরকার নেই, মরে যাবি তো মরে যা, ও দরকার নেই ভাববো যে আমাদের বাচ্চা হয়। বলে দেখো না, হোক, তুমি দেখো না, একটু এ করে দেখো না, আজকালকার বাচ্চা যাই একটু মানে অত্যাচার করে বা যাই একটু দাবি করে, বা আমার সঙ্গে সঙ্গে সেটাকে ফুলফিল করে দেয়। ওতরে যে ক্ষতিকারক হচ্ছে এটা ভাবতে পারছো না। ওকে, এটা ফ্রিডম দরকার, কিন্তু সেটা যেন এ না হয়ে থাকে। বলো, আশা করি বোঝা গেল, ক্লিয়ার হলো প্রত্যেকের টপিক, লার্নিং গুলো। হ্যাঁ স্যার। এগুলো মোটামুটি আমরা চাইল্ড সাইকোলজিতেও পড়েছি, থর্নডাইকের শিক্ষণের নীতির সাথে অনেক মিল আছে। একদম, আমি তো বললাম বাবা, কোনো চ্যাপ্টারে আলাদা কিচ্ছু নেই, সবই একই, সবই একই জিনিস। বিভিন্ন জায়গায় বললাম না, পেডাগোগি মানেই একই জিনিস। তোমার যে শেখার নীতি, কিভাবে তুমি শেখাবে, সেম জিনিস, কিছুই পার্থক্য নেই। সেই প্রাচীন অনুবর্তন ক্রিয়া, সেই সক্রিয় অনুবর্তন, সেই একই গল্প, সবই একই গল্প। ঠিক আছে, শুধু বাবা এটাকে পাঠ্যপুস্তকের কোনো ব্যাপার না ভেবে, মানে জীবনের সাথে পালন করার একটু চেষ্টা কর, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার ছোট্ট করে একটা আছে শিখনের পদ্ধতি। একটা হচ্ছে অ্যারিস্টোক্রেটিক স্টাইল, যেটাকে স্বৈরাচারী শৈলী বলা হয় থাকে। মানে এই যে বললাম তোমাদের, যদি আমি বক্তৃতা বা টিউটোরিয়াল রকমের ক্লাস করে থাকি, মানে যেখানে শিক্ষার্থীর কোনো স্বাধীনতা নেই, মানে শিক্ষাদান এই যে বললাম, যা বলাচ্ছি শুনে নাও, পরে কোনো রকম আমাকে কোশ্চেন করবে না। আমি এখানে শিক্ষকরা সক্রিয় থাকবে, আর শিক্ষার্থীরা নিষ্ক্রিয় শ্রোতা হয়ে থাকবে। বেশিরভাগ দিন দেখো তোমরা এটাই করো। আর এই কারণের জন্য তোমাদের আমি কতবার বকেছি, যারা অলরেডি পুরোনো ক্লাস করেছো, অন্যান্য ব্যাচে আছো, এর জন্য আমি যে কতবার তোমাদেরকে বকেছি, একটু পুরোনো যারা তারা ভালোভাবে জানো, এবং প্রচুর আমি রেখেছি। এই জন্য বলি, অ্যান্সার করবে, ভুল হোক ঠিক হোক, এই নিষ্ক্রিয় শ্রোতা হিসেবে কখনোই থাকবে না। নিষ্ক্রিয় শ্রোতা হলে ইউটিউবে যাও, রেকর্ডিং থাকবে, সেগুলো শোনো। যদি কিছু বলতে না পারো, বলার যদি মুখ না থাকে, লাইভ ক্লাসে জয়েন করো না। বারবার এই ধরনের ভাবে বলে থাকি। এই জন্য এই ধরনের পড়ান শৈলী বা অটোক্রেটিক স্টাইল কিন্তু খুব ক্ষতিকারক, যেটা এখনকার দিনে করা হয়ে থাকে। টিচাররা কখনোই তোমার ডাউট ক্লিয়ার করার জন্য থাকবে না। তার একটা নোটস রেডি করে আনবে, সেটা পড়াবে, চলে যাবে, তোমার কোনো কোশ্চেনের জায়গা থাকবে না। ঠিক আছে, শুধু এখানে নয়, তুমি অন্যান্য বহু জায়গায় ইনস্টিটিউট আছে, বহু জায়গায় টিচার আছে, তুমি দেখবে কোনো জায়গায় তোমাকে এতটা লিবারেল জায়গা দেবে না যে প্রশ্ন করার মতো। বলবে হ্যাঁ ওইটা বই আছে, দেখে নিবি, পড়ে নিবি, ক্লিয়ার হয়ে গেছে, চলো। এরকম করেই তোমাকে অ্যাভয়েড করবে, কারণ অ্যান্সার কোনো টিচার কিন্তু দিতে চায় না। ঠিক আছে, যতটা তোমাদেরকে অন্তত আমরা প্রোভাইড করে থাকি, এই ধরনের প্রোভাইড কিন্তু মানে অন্য কোনো জায়গায় তোমরা পাবে বলে আমার মনে হয় না, আমি যতটা জানি। এবার কিছু আছে অনুমতিমূলক শৈলী, যেটা বেসিক্যালি শিশু কেন্দ্রিক হয়, যেখানে কি হয়, ছাত্ররা মূলত বিষয়বস্তু নির্ধারণ করে থাকে।
এখানে কি হয়, প্রকল্প, গোষ্ঠী আলোচনা, ভূমি খেলাধুলা এইসব হয়ে থাকে, গ্রুপ ডিসকাশন, রোল প্লেয়িং, এইসব জিনিসগুলো হয়ে থাকে। অর্থাৎ এখানে মানে শিক্ষার্থীদের আগ্রহ, যোগ্যতা, মূল্যবোধ করে পাঠদানের আয়োজন করা হয়। অনেক সময় দেখবে কি হয় যে টিচাররা ক্লাসে এসে বলে, আরে আজকে তোদের দুটো জিনিস আছে, এটা আছে এটা এটা, তোরা কি পড়বি বল। টিচাররা বলবে আজকে তোরা আকবরের সম্পর্কে পড়বি না হচ্ছে আজকে একটু কুইজ করবো। দেখবে এরকম মাঝে মাঝে হয়ে থাকে, পারমিসিভ স্টাইল। অনেক সময় টিচার দেখবে পড়ানোর আগে জিজ্ঞেস করে, কিরে আজকে আকবরের সম্পর্কে পড়বি না হচ্ছে কি বলে হচ্ছে মুঘল এসব কি বলে হুমায়ুন সম্পর্কে পড়বি। বা অনেক সময় দেখবে আজকে ক্লাসে পড়াবো না আজকে কুইজ করবো। এরকম দেখবে ছোটবেলায় আমরা দেখেছি স্কুলে ক্ষেত্রে, দেখবে আজকালকার দিনে দেখো এসব আর হয় না, ঠিক আছে। আগেকার আমরাও যখন স্কুলে পড়েছি এরকম ছিল, টিচার এসে কোনোদিন বললা আজকে তোদের কুইজ হবে এই দিক আর ওই দিক। তবে যখন ক্লাসে হয়তো কোনোদিন ক্লাসে কম স্টুডেন্ট এসছে, অনেক সময় দেখবে খুব কম, তখন বলে যে কুইজ করবো আজকে। সেই দিন দেখবে একটা খুব ভালো লাগে যে এই দলকে প্রশ্ন করবে, এই দলকে প্রশ্ন করবে, টিচার ওখানে বসে আছে, সে বলবে যে কি উত্তর হবে বলো। এরকম দেখবি ছোটবেলায় করেছি তো নাকি, না করিনি আমরা স্কুলে? স্যার দেখো এই জিনিসগুলো কতটা ভাবো যে আমাদের লার্নিংটা কতটা ভালোভাবে হবে এইসব জিনিসের ক্ষেত্রে, ঠিক আছে। তো এগুলোর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি, আমরা সেগুলোকে পেয়ে যাচ্ছি। তারপর এইগুলোকে আমরা তিন ভাবে করি। একটা হচ্ছে বলার পদ্ধতি, যেটাকে আমরা টেলিং মেথড বলি, অর্থাৎ বক্তৃতা, টিউটোরিয়াল, উপস্থাপনা, মানে লেকচার, টিউটোরিয়াল, প্রেজেন্টেশন। সোয়িং মেথড, যেখানে আমরা ডেমনস্ট্রেশন, প্রজেক্ট সার্ভে বলে থাকি, মানে দেখানো, এই যে স্লাইড দেখিয়ে চলে গেল। আর ডুইং মেথড, প্র্যাকটিক্যাল, এক্সপেরিমেন্টাল, রোল প্লে, এগুলো আমরা করে থাকি, যেভাবে আমরা টিচিং মেথডটাকে ক্যাটেগরাইজ করি। এবার শিখনের উদ্দেশ্য কি, সেম ব্যাপার এগুলো পড়েছি, যে নির্দিষ্ট অবজেক্টিভ অলরেডি পড়ে দিয়েছি, গঠনমূলক চিন্তা, সমালোচনামূলক, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আর বলার কিছু নেই। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং মেথড, কির জন্য কি করতে হবে, শিক্ষার্থীদের জ্ঞান, বোঝাপড়া, দৃষ্টিভঙ্গি করতে হবে, সৃজনশীল প্রকাশের সুযোগ, মনের মধ্যে একটা বৃহৎ পরিসরে আগ্রহ জাগিয়ে তুলতে হবে, মুখস্থের থেকে শেখার দিকে জোর দিতে হবে, স্ব অধ্যয়নে সেলফ স্টাডির কৌশল, ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে জ্ঞানার্জনের শিক্ষা, যেগুলো আমি তোমাদেরকে বলে থাকি। আর উদ্দীপনা আর অধ্যয়নের মাধ্যমে আগ্রহকে জাগ্রত করার কথা বলা। আর হচ্ছে কি আছে, আর এটা কি আছে, আর কেন পড়তে হবে সেই সম্পর্কে বলা আছে, একঘেয়ে যাতে না হয়ে যায়, একঘেয়ে এড়াতে, এক্সেট্রা এক্সেট্রা, এইসব ব্যাপার আছে। আর এই যে মেথড গুলো বলছি, লেকচার মেথড, ডিসকাশন মেথড, প্রজেক্ট মেথড, সোর্স মেথড আর সাবপ্রেসিভ মেথড গুলো হয়ে থাকে। এবার সেই কথাটাই ছোটভাবে টাইপস অফ অ্যাপ্রোচের ধারণাগত, কনসেপচুয়াল অ্যাপ্রোচ, প্রসেস অ্যাপ্রোচ আর ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের কথা বলা আছে, অ্যাক্টিভিটি অ্যাপ্রোচ, এগুলো আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। এগুলো নতুন কিছু নয়, শুধু রিডিং পড়বে, তাহলে কিন্তু আমরা জিনিসটা বুঝে যাবো। ওকে, তাহলে আজকে 15 মিনিট একটু এমসিকিউ ডিসকাস করি, তাই তো? করি তাহলে এমসিকিউ এটার উপরে। ওকে চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে, ফার্স্ট কোশ্চেন কি বলছে যে সুমন একজন ইভিএস শিক্ষক, শ্রেণীটিকে 5টি বা 6টি দলে ভাগ করেছিল। তিনি প্রতিটি দলকে একটি সাধারণ ফুল দিয়েছিল এবং ছাত্রদের ফুলের প্রতিটি অংশকে চিহ্নিত করতে এবং নাম দিতে বলেছিল। সুমন অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিল? খুব ভালো একটা কোশ্চেন। কি মনে হচ্ছে বলো, পড়ে বলো। অপশন ডি। অপশন ডি স্যার। অপশন ডি। আচ্ছা, এর পরের গুলো প্রত্যেকে একটু কমেন্ট করবে, ঠিক আছে, কমেন্ট করবে। এটা নয়, এটা ঠিক আছে, এটা বলে দিয়েছো, ঠিক আছে। পরের গুলো প্রত্যেকে কমেন্ট করবে, যে যার উত্তর কমেন্ট করবে, তারপরে আমি এটা দেখবো, যে তাহলে প্রত্যেকের মতামতটা কে কি বলছো জিনিসটা বুঝতে পারো, ঠিক আছে। দেখো এটা বেসিক্যালি কি বলছে, যে ফুলের প্রতি শিক্ষার্থীদের উপলব্ধি, এটা কখনোই না, ভালো রোপণ, কথা বলা, চিহ্নিত, মানে ফুলের অংশগুলি বর্ণনা করার প্রক্রিয়ার ওপর শিক্ষার্থীকে মূল্যায়ন করতে। অর্থাৎ ফুলের যে বিভিন্ন অংশ আছে, বৃতি কোনটা, দলমণ্ডল কোনটা, পুংকেশর কোনটা, গর্ভকেশর কোনটা, সেগুলোকে চিহ্নিত করা, দেখে আলাদা আলাদা ভাগ করা, তার প্রত্যেকের কি কাজ, সেইগুলো সম্পর্কে বর্ণনা করার জন্য বলা হচ্ছে। ওকে, খুব ইজি কোশ্চেন, ভালো কোশ্চেন, বোঝা গেছে। এর পরেরটা প্রত্যেকে কমেন্ট করবে, ওখানে যাবে, দেখবে কমেন্ট, প্রথমে উত্তর বলবে না, ঠিক আছে, কমেন্ট করবে, তারপরে যে যার উত্তর আমি জিজ্ঞেস করবো, তখন বলবো। বলছে মূল্যায়নের নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি ইভিএস শিক্ষক প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শ্রেণীকরণ এবং মর্যাদাকরণের পরিবর্তে শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদা খুঁজে বের করে এবং নির্ণয়ের দিকে মনোনিবেশ করে?
সমষ্টিগত মূল্যায়ন, নির্ণয়করণ মূল্যায়ন, গঠনমূলক মূল্যায়ন না বিস্তৃতি মূল্যায়ন? কি মনে হচ্ছে বল, কমেন্ট করো, ঠিক আছে? দেখি কে কি বলো। আচ্ছা আচ্ছা, দুটো অ্যান্সার পেলাম, তিনটে পেলাম, চারটে। আচ্ছা, মোটামুটি প্রত্যেকেরই অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, প্রত্যেকেরই অ্যান্সার মোটামুটি পেলাম, প্রত্যেকেই সি বলছে। ঠিক আছে, ভেরি গুড। অ্যান্সার সি হবে যে গঠনমূলক মূল্যায়ন। খুব ভালো। এটাই বলছে যে শিক্ষার্থীদের ব্যক্তিগত চাহিদাগুলিকে খুঁজে বের করা এবং নির্ণয়ের দিকে মনোনিবেশ করা। অর্থাৎ এখানে তার কি গঠন হচ্ছে, তার মনের মধ্যে কি গঠন হচ্ছে সেই কথা বলা হচ্ছে। খুব ভালো, ভেরি গুড। বলছে নিম্নলিখিত কোনটি চতুর্থ শ্রেণীতে পরিবেশ বিদ্যা শিক্ষাদানের শেখানোর প্রক্রিয়ার সাইকোমোটর ডোমেনের অধীনে প্রত্যাশিত আচরণের ফলাফলের মধ্যে নয়? সাইকোমোটর ডোমেন আগের দিন বলেছিলাম, আশা করি মনে আছে। মনে আছে? মনে নেই? যদি মনে থাকে বলো, না মনে থাকলে বলবে, আমি বুঝিয়ে দেবো আরেকবার। স্যার একবার বলে দিন। ওকে, আচ্ছা কেউ বলতে পারবে সাইকোমোটর ডোমেনটা কি বলেছিলাম? কারো মনে নেই সাইকোমোটর ডোমেন? সাইকোমোটর ডোমেন কথার অর্থ হচ্ছে আমরা যে কোনো রকমের অ্যাক্টিভিটি করে থাকি। মানে সাপোজ ধরো তোমাকে বলা হলো যে এই ক্রিকেট খেলার কথা, তাহলে সেটা নিশ্চয়ই তুমি মনে মনে বলবে না যে ড্রিম ইলেভেনে খেলার কথা, নিশ্চয়ই অ্যাক্টিভিটির মধ্যে পড়বে না। তোমাকে মাঠে নামতে হবে, 6 মারতে হবে, 4 মারতে হবে, দৌড়াতে হবে, সেই কথা বলা হচ্ছে। অর্থাৎ শিক্ষাদান আর শেখানোর প্রক্রিয়া সাইকোমোটর ডোমেন মানে অ্যাক্টিভিটি। এই যে ছবি আঁকলাম, প্রজেক্ট করলাম, সেই কথার কথা বলা হয়েছে। এখানের মধ্যে কোনটা এর মধ্যে পড়ে না, মানে এরকম অ্যাক্টিভিটি রকম কাজের মধ্যে পড়ে না? আশা করি বুঝতে পেরেছি, তাই তো? এক্সপ্লেন করতে দেখো সবাই বুঝে গেছে। তাহলে আচ্ছা কি হবে, এবার মুখে বলে দাও। অপশন সি। অপশন সি। অপশন এ কেন বলছো বাবা? হায় হায়, দেখতেই তো পাচ্ছ বাবা, আঁকা একটা অ্যাক্টিভিটি। আঁকা হলে আমাদের হাত নাড়াতে হবে, তো তুমি হাত না নাড়িয়ে কি আঁকতে পারবে? নিশ্চয়ই না। লেবেলযুক্ত চিত্র আঁকা, মানবদের বিভিন্ন অংশগুলোকে চিত্রে সম্পূর্ণ করা, মানে চিত্রের মধ্যে তোমাকে সেগুলোকে হাত দিয়ে অ্যাক্টিভিটি করতে হচ্ছে। অঙ্গ প্রত্যঙ্গের নাম লেখা, এর জন্য তো তোমাকে একটা অ্যাক্টিভিটি করতে হচ্ছে। লিখছো, আঁকছো, লিখছো, এগুলো তো তোমাকে করতে হচ্ছে। অংশগুলো সম্পূর্ণ করছো, পেন্সিল দিয়ে করবে। কিন্তু তুমি যে নাম স্মরণ করবে, মনে করবে, তার মধ্যে কি কোনো তুমি অ্যাক্টিভিটি করছো? হাত পা নাড়াচ্ছ? নাড়াচ্ছ কি হাত পা? হাত মনে করতে গেলে, নাম স্মরণ করতে গেলে করছো না? করছো কি? করছো না তো? ব্যাস, এই কথাটাই তো বলা হচ্ছে। ওই জন্য আমি দেখো বুঝিয়ে দিলাম যে সাইকোমোটর ডোমেন বলতে কি বোঝা যাচ্ছে। এবার বুঝে গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। ইবিএস শিক্ষাদানের নিম্নলিখিত পরীক্ষাগুলির মধ্যে কোনটি পৃথক কর্মক্ষমতা বিশ্লেষণ করতে এবং শেখার অসুবিধার কারণগুলি সম্পর্কে তথ্য সরবরাহ করতে জন্য পরিকল্পিত? দেখি অ্যান্সার গুলো টাইপ করো। বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? যে স্যার বুঝতে পারিনি, ভালো করে পড়ে যদি বুঝতে না পারো অবশ্যই বলবে। আচ্ছা, দুটো পেলাম উত্তর। আচ্ছা, আরেকজনের উত্তর পেলাম। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রত্যেকেরই মোটামুটি অ্যান্সার যাচ্ছে কিসের দিকে বলে ফেলো। এবার উত্তর কি করছো? অনুসন্ধানমূলক স্যার পরীক্ষা। সি, অনুসন্ধান। পরীক্ষা। অনুসন্ধানমূলক পরীক্ষা, এটা দেখলাম মানে ম্যাক্সিমামদের এই চিন্তাই হয়েছে। যে ডি করেছো, একটু ভুলটা কেন হলো? ভুলটা হচ্ছে দেখো কি বলেছে, ইভিএস যখন শিক্ষাদান করেছি সেই সময় বলা হয়েছে কি পৃথক কর্মক্ষমতা বিশ্লেষণ করতে এবং শেখার অনুসন্ধানগুলির কারণ, যে তুমি কেন শিখতে পারছ না, তার অনুসন্ধানের কারণ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য তুমি কি করবে? অনুসন্ধানমূলক পরীক্ষা করবে, যে তার প্রবলেমটা কি সেটাই তো তুমি জানতে চাইছো। শেখার অসুবিধার কারণগুলি সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য। প্রতিকার মানে সেটা তুমি সলভ করে দিচ্ছ।
অনুসন্ধানমূলক পরীক্ষা তুমি নিচ্ছ, যার ফলে তুমি প্রবলেমটাকে আইডেন্টিফাই করছো। বোঝা গেল আশা করি? এই জন্য ডিটা হবে না বাবা, সি হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা কি হবে বলো? একজন শিক্ষার্থী যখন সহপাঠীর দ্বারা স্কুলের প্রাঙ্গণের মানচিত্রটি প্রশংসা করে, সেই মূল্যায়নকে কি ধরনের মূল্যায়ন বলবে? খুব ভালো একটা কোশ্চেন, ভেবে চিন্তে বলবে। আশা করি বুঝতে পারছো। খুব ভালো করে পড়ে উত্তর দেবে, খুব ভালো করে পড়ে কমেন্ট করবে, খুব ভালো করে পড়ে কমেন্ট করবে। যদি কোশ্চেন বুঝতে না পারো কোনো কিছু, সেটার প্রশ্ন করো। আর যদি উত্তরের দিকে যেতে চাও তাহলে কমেন্ট করবে, তারপরে আমি যখন বলবো তখন বলবো। আচ্ছা, কিছু এ পাচ্ছি, কিছু ডি পাচ্ছি। এর দিকে ভোট বেশি পাচ্ছি। আচ্ছা, বিও পাচ্ছি ভোট, এও পাচ্ছি ভোট। আচ্ছা, তাহলে এবার বলো কি উত্তর হবে? সহপাঠী মূল্যায়ন। দেখো, এটা কোশ্চেনটা কি বলছে, যখন একজন শিক্ষার্থী দেখলো, একজন স্টুডেন্ট দেখলো যে তার বন্ধু সহপাঠীর দ্বারা স্কুলের প্রাঙ্গণের মানচিত্রটির প্রশংসা করে। এখানে কিন্তু কখনোই সহপাঠী ছবিটা আঁকেনি, ছবিটা স্কুলের প্রাঙ্গণে আঁকা আছে। ভালো করে বুঝো, স্কুলের প্রাঙ্গণে কিন্তু মানচিত্রটা আঁকা রয়েছে। সেই এটাই বলা আছে, সহপাঠীর দ্বারা তৈরি স্কুলের মানচিত্রটা কিন্তু সেই বন্ধুটাই তৈরি করেছে। সহপাঠীর দ্বারা তৈরি স্কুলের প্রাঙ্গণের মানচিত্রটির প্রশংসা করে একজন বন্ধু, তার বন্ধু যে স্কুলের প্রাঙ্গণে একটা মানচিত্র সে এঁকেছে সেটার মূল্যায়ন করবে। সেই মূল্যায়নকে কি বলবে? বাবা সুপর্ণা, সি কেন বলছো বাবা? মানচিত্রের মান মূল্যায়ন, মানচিত্রটা কেমন এঁকেছে সেই কথাটা বলবে। শিক্ষকের মান উন্নয়নের কোনো ব্যাপার নেই, এখানে টিচারের কোনো গল্পই নেই। পরিবেশগত মান উন্নয়ন, বাবু এর সাথে পরিবেশের কি সম্পর্ক? নিশ্চয়ই না। আর একে কি মানচিত্রের মান মূল্যায়ন, যে সেটা কেন এঁকেছে, কেমন এঁকেছে, ভালো, সেটা নিশ্চয়ই না। এটা অবশ্যই অপশন এ, যে সহপাঠীর মান মূল্যায়ন, যে কি তার মধ্যে এই কনসেপ্টটা আছে, যেটা মানচিত্র কেমন ভাবে আঁকা হয় সেই কথাটা বলতে চাইছে, যে সহপাঠীর মান মূল্যায়ন করা হচ্ছে। বলো, বোঝাতে পারলাম? তার আঁকাটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, প্রশংসা করা হচ্ছে। বোঝা গেল প্রশংসামূলক শিক্ষার মধ্যে ব্যাপার? ক্লিয়ার হলো আশা করি। এগোচ্ছি তাহলে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট কি বলছে, ইভিএস এর শ্রেণীতে অর্থপূর্ণ শিক্ষার জন্য সব থেকে ভালো পন্থা কি? অর্থপূর্ণ শেখার জন্য সব থেকে ভালো পন্থা কি? কিভাবে আমরা সিগনিফিকেন্ট এডুকেশন পাবো? অভিজ্ঞতামূলক, জ্ঞান ভিত্তিক, নমনীয়, আপাদমস্তক। আপাদমস্তক মানে টোটাল, যেটাকে বলা হচ্ছে কমপ্লিট এডুকেশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, দুটোর মধ্যে খুব ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তাই তো? 50-50 হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভোট বেশি হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হবে তাহলে বলো? অভিজ্ঞতা। একদম অভিজ্ঞতামূলক। একদম বলেছে অর্থপূর্ণ শিক্ষার জন্য। মানে অর্থপূর্ণ শিক্ষার জন্য যে আমরা সিগনিফিকেন্ট এডুকেশন কখন হবে? যখন আমরা অভিজ্ঞতামূলক শেখার পদ্ধতির মাধ্যমে। বাবু জ্ঞান ভিত্তিক শেখার পদ্ধতিকে বলা হয় জ্ঞান, এই যে বলা হচ্ছে পড়ার জন্য কি করতে হবে? আমাদের অভিজ্ঞতা অ্যাডপ্ট করতে হবে, বারবার সেই কাজটাকে রিপিটেশন করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করে করতে হবে। সেটার মাধ্যমে কিন্তু আমরা সব থেকে ভালো আমরা শিখতে পারবো। কখনোই জ্ঞান ভিত্তিক শেখার পদ্ধতি খুব উইক মেথড, অভিজ্ঞতা, ওই জন্য ট্রায়াল মেথড, আমাদের পরীক্ষা করে বলা হয়, তাতে কিন্তু আমরা ভালো শিখতে পারি। ওকে, আচ্ছা, ইভিএস শেখায় নিম্নলিখিত কোনটি শিক্ষার্থীদের বৈজ্ঞানিক মেজাজ বিকাশে সহযোগিতা করে? মানে যে বিজ্ঞানিক যে মেজাজ রয়েছে, মানে এতে কি হবে? আচ্ছা, এটা মুখেই বলে দাও। পরীক্ষা। একদম, এটা সিম্পলি পরীক্ষা। যখন পরীক্ষা আমরা করব, টেস্ট আমরা করব, তখনই কিন্তু আমাদের যে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা বা বৈজ্ঞানিক যে মত, সেটা আমাদের প্রকাশিত হয়। সিম্পল, ঠিক আছে? শিক্ষাদান পদ্ধতির জন্য ইভিএস শিক্ষকের শিক্ষার্থীদের বিষয়ে বিবেচনা করা উচিত কোনটি? ভয়েসেই বলো, আর বলতে হবে না, ভয়েসেই বলে দেবে।
কোন বিষয়ে বিবেচনা করা উচিত? অপশন বি, শেখার ধরন। অপশন বি। অপশন বি। স্যার, শেখার ধরন। না, আমার তো মনে হয় অর্থনৈতিক অবস্থা, নাকি? না না স্যার, অপশন বি। না স্যার, না স্যার, এটা হবে না। এটা তো রিয়েলিটি নাকি? এটা তো রিয়েলিটি নাকি আজকালকার দিনে, তাই না? আজকালকার দিনে এটাই তো রিয়েলিটি, কিন্তু এটা তো উত্তর হবে না। এটা আমাদের হচ্ছে উত্তর হবে শেখার ধরন, অবশ্যই। মাতৃভাষাও নয়, উচ্চতা বা ওজনও নয়, অবশ্যই শেখার ধরনের উপর। আচ্ছা, ইভিএস শেখার পদ্ধতির জন্য সমবায় পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি কি হওয়া উচিত? ও, এখানে উত্তরটা ভুল আছে, মানে ভুল নয়, মানে এই কোশ্চেনটা হচ্ছে ইনকমপ্লিট হয়ে আছে, এটা হবে না, কারণ এখানে এ করতে গিয়ে গন্ডগোল আছে, বাদ দাও। এটা আজকে লাস্ট কোশ্চেন। দেবিকা একজন ইংরেজি শিক্ষিকা, তার শিক্ষণ শেখার পদ্ধতির মাধ্যমে শিশুদের বাস্তবিক অভিজ্ঞতার ধারণা দিতে চায়। অবশেষে সে প্রকল্প পদ্ধতিটিকে তার শিক্ষার পদ্ধতি হিসেবে নির্বাচন করে, ঠিক আছে? কারণ সে প্রকল্প পদ্ধতিটা জানে। এটা থেকে তুমি কি কনক্লুশনে এলে? ভালো করে পড়ে উত্তর দেবে। স্যার, অপশন বি। অপশন বি স্যার। অপশন বি। বি পেলাম, বি পেলাম, তাই তো? আর বাকিদের আর কিছু? অপশন বি। অপশন বি। অপশন বি হবে। অপশন বি। স্যার, বি হবে। স্বেচ্ছায় অংশগ্রহণ। আচ্ছা, তাহলে তোমরা কি বলছো? স্বেচ্ছা অংশগ্রহণ মানে অপশন বি বলছো, তাই তো? প্রত্যেকে মানে একদম হ্যাঁ কনফিডেন্ট? স্যার। প্রত্যেকে কনফিডেন্ট তো? কোনো ডাউট নেই? হ্যাঁ স্যার। তাহলে একদম কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে যে একজন প্রকল্প পদ্ধতিটাকে কেন গ্রহণ করা হচ্ছে, বা প্রকল্প পদ্ধতিটার যে গুরুত্ব, এটা কিসের জন্য। তারপর এখানে বলা হচ্ছে যে এর মাধ্যমে শিক্ষার্থীরা স্বেচ্ছায় দলে দলে অংশগ্রহণ করবে এবং প্রকল্প সম্পূর্ণ করতে যে বাস্তবিক জ্ঞান প্রয়োগ করতে অগ্রসর হবে। পরিষ্কার কথা, একদম। সে সহজ করে কর্মভার দেওয়া এক্সেট্রা কিছুই না। ওকে, ভেরি গুড। তো মোটামুটি আজকে আমরা এই টপিকটা কমপ্লিট করলাম। আচ্ছা, নেক্সট ডে, পরের দিন আমরা আলোচনা করব একটা, যেটা আমার মতে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হতে চলেছে। সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ঠিক আছে? তার মধ্যে একদম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পার্টিকুলার নয়, এই পশ্চিমবঙ্গের জিওগ্রাফির মধ্যে, এর মধ্যে কিছু কিছু জিনিস থাকবে, যে জিনিসগুলো থেকে কোশ্চেন থাকে পেডাগগি ওরিয়েন্টেড, মানে যেগুলো আগের বারে কোশ্চেন পড়েছিল। যে সাপোজ তুমি কি বলে এই জেলা থেকে, বা মানে এরোপ্লেনে করে এই জেলাতে তুমি গেলে, তুমি কোন ধরনের বনভূমি পেরিয়ে গেলে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু পেডাগগির মধ্যে এসে থাকে। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে আমি সেই সব জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে তুমি কোনো একটা জায়গায় বসবাস করেছো, একটা গিয়ে সেখানে একটা ফার্ম বা একটা কারখানা করতে চলেছো। তো সেখানে তুমি কোন ধরনের কারখানা তৈরি করতে চাইবে, তাহলে তোমাকে জানতে হবে সেই জায়গায় কোন ধরনের শিল্প রয়েছে তার ভিতরে। তো এইগুলো একটু অন্য ধরনের কোশ্চেন, যেগুলো তোমাদের থাকে আগের বারের টেটে এই ধরনের কোশ্চেন পড়েছিল, যেটা আমরা আগের বারে করাইনি, কারণ এটা আমাদের আইডিয়া ছিল না যে এই ধরনের কোশ্চেন পড়ে। এই জিনিসটা তোমাদেরকে করাবো, ঠিক আছে? তার মধ্যে পুরো ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কথা হবে না, এটা ওই ধরনের বেসিক ধরে পেডাগোগির কোশ্চেন আলোচনা হবে। কি বললাম, বোঝা গেল? তোমরা নিজেরা একটু দেখে রাখবে যে কথাটা বললাম। পরের দিন আমরা এটা সম্পর্কে একটু আলোচনা করবো টপিক, আর তার সাথে সাথে আমরা এমসিকিউ ডিসকাস করবো। ওকে, সো টপিক